বাংলাদেশের বড় বড় স্ক্যামগুলোর ভিতরে সবচেয়ে বড় স্ক্যাম মেডিকেল স্ক্যাম, যেখানে চিকিৎসার নামে শুধু সাধারণ মানুষকে লুট করা হয় না, বরং তাদের জীবন নিয়ে খেলা হয় সবচেয়ে জঘন্যতম খেলা। কখনো নকল ঔষধ তো কখনো নকল ক্লিনিক তো কখনো নকল ডক্টর। মেডিকেল স্ক্যামের প্রতারণার ফাঁদ এতটাই প্রাণপ্রুফ যে আপনি এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ পাবেন না, বরং গোলক ধাঁধার ভিতরে গোল গোল ঘুরতে থাকবে। অ্যাকর্ডিং টু দ্য ডেইলি স্টার পাবলিকেশন 1982 থেকে 1992 সালের মধ্যে মাত্র 10 বছরে বাংলাদেশে প্রায় 2700 শিশুর মৃত্যু হয় শুধুমাত্র টক্সিক সিরাপের জন্য। এই অর্থবিত্তবান ক্লিনিক মালিকের কাছে সাধারণ মানুষের জীবনের যেন কোনো মূল্যই নেই। মেডিকেল স্ক্যামের বলে শুধুমাত্র পূর্ণবয়স্ক নয়, বরং এই অমানবিকতার শিকার হচ্ছে নবজাতক শিশু থেকে শুরু করে গর্ভবতী নারী পর্যন্ত। BDNews24.com বাংলাদেশের নওগাঁর রিসেন্ট আর্টিকেলে আপনি দেখতে পাবেন দ্য ডেথ অফ এ হাউস ওয়াইফ বিকজ অফ রং ট্রিটমেন্ট বাই দ্য ক্লিনিক ওনার হু ইজ নট এ ডক্টর। চলুন আজকে ভিডিওতে জানা যায় কতটা গভীর এই মেডিকেল স্ক্যামের ফাঁদ। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের একটা স্পষ্ট ক্লিয়ারেন্স দিতে চাই, এটাকে কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা অন্তর্ভুক্ত করবেন না, কারণ প্রত্যেকটা স্ক্যামের সাথে সমসাময়িক সরকার, পলিটিশিয়ান থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত ইনডাইরেক্টলি জড়িত থাকে। সো টেক ইট সিরিয়াসলি। ব্যাক টু দ্য টপিক। যখন কোনো ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয় তখন আমরা বলি যে যাওয়ার তাকে কে আটকাতে পারে, সবই আল্লাহর ইচ্ছা। কিন্তু একবার ভাবুন, যদি কোনো ব্যক্তি নকল ঔষধে মারা যায় কিংবা ভুল চিকিৎসার কারণে মারা যায় এবং সেটাকে কোনো ফাইলের আড়ালে টাকা চাপা দেওয়া হয়, শুনে মনে হতে পারে এটা কোনো ডার্ক পলিটিক্যাল থ্রিলার মুভির প্লট হবে হয়তো, কিন্তু আফসোস এটা আমাদের দেশের প্রত্যেক ঘটনা। কখনো নকল ঔষধ তো কখনো নকল ক্লিনিক তো কখনো নকল ডক্টর। পুরো মেডিকেল স্ক্যামের প্ল্যানকে গভীরভাবে বোঝার জন্য আমরা ভিডিওকে 3টা ভাগে ভাগ করব। আজকের ভিডিওতে আমরা জানবো ফেক ক্লিনিক ব্যবসা সম্পর্কে। রিপোর্টার আরমান কবিরের টাঙ্গাইল প্রতিবেদন। টাঙ্গাইলের সখীপুরে বসবাসকারী মোহাম্মদ আরিফুল ইসলামের স্ত্রী 25 বছর বয়সী ভিকটিম মাজদা আক্তার। 19 ডিসেম্বর গভীর রাত 2টা ভিকটিম মাজদা আক্তারের হঠাৎ করে লেবার পেন শুরু হয়। আরিফুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিমধ্যে কম খরচে উচ্চ সুবিধা সবচেয়ে ভালো অপশন বেসরকারি মা ও শিশু কেয়ার ক্লিনিকের কথা বলে কোন এক অজ্ঞাত নামক দালাল ব্যক্তি। কথা রীতিমতো আরিফুল ইসলাম ভিকটিম মাজদা আক্তারকে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবর্তে রাত 3টার সময় ভর্তি করায় মা ও শিশু কেয়ার ক্লিনিকে। ভিকটিমকে ক্লিনিকে ভর্তি করার পূর্বে ডাক্তার উপস্থিত সম্পর্কে জানতে চাওয়া হলে ক্লিনিক কর্তৃপক্ষ বলে ডাক্তার এখনো ক্লিনিকে আছে। কিন্তু আসল গল্পের শুরু হয় রোগীকে অ্যাডমিট করার পর। ভিকটিমকে যথারীতি স্যালাইন দিয়ে শান্ত করা হয়, কিন্তু হঠাৎই রাত 4টার সময় তার অবস্থা আরো খারাপ হতে শুরু করে। ভিকটিমের পরিবার ডাক্তারের অনুপস্থিতির কথা উল্লেখ করলে এবার ম্যানেজিং কমিটির বাক্যভঙ্গি পরিবর্তন করে এবং বলে ডাক্তার আসতে একটু সময় লাগবে। সময় পরিবর্তনশীল। প্রবাদ যত নিকটে আসে মুছে আধার রেখা। মাজদা আক্তার এবং তার ছোট্ট শিশুর ওই দিনের সকালটাই হয়নি দেখা। সকাল 7টা। ভিকটিমের পরিবার জানায় ক্লিনিকের একমাত্র চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শামসুল আলম সকাল 7:30টায় ক্লিনিকে পৌঁছে এবং মৃত মাজদা আক্তারকে দেখেন। ঘটনার শেষটা খুব স্বাভাবিক এবং বেদনাদায়ক মনে হলে আরেকটা গভীর নিঃশ্বাস নিন, কেননা হাসপাতালের ম্যানেজিং কমিটির গল্প এখনো শুরু হয়নি। ক্লিনিকের প্রধান ব্যবস্থাপক মাহফুজুর রহমান তিনি তার বক্তব্যে উল্লেখ করেন রোগীর ব্লাড টেস্টে ব্লাড সেলের পরিমাণ 8.6 কম হয় তিনি দ্রুত রক্তের ব্যবস্থা করতে বললেও ভিকটিমের পরিবার সেটা পারেনি, যদিও বাস্তবে সেই ব্লাড টেস্টের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ব্যবস্থাপক মাহফুজুর রহমান তিনি তার বক্তব্যে আরও উল্লেখ করেন সকালবেলা রোগের অবস্থা আরও খারাপ হয় আমরা উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিন হাসপাতালে তাকে রেফার করার সময় তার মৃত্যু ঘটে। কিন্তু পরিবারের মতে এবং ডাক্তারের পোস্টমর্টম রিপোর্ট অনুসারে ভিকটিমের মৃত্যু ভোর রাতেই ঘটেছিল। এই ঘটনাগুলো কোন সাসপেন্স থ্রিলার মুভি থেকে কোনো অংশে কম নয়। কিন্তু এই মাজদা আক্তারের ঘটনায় শুধুমাত্র একমাত্র ঘটনা নয়। কিশোরগঞ্জে 24 বছর বয়সী গর্ভবতী প্রমি খানম, যাত্রাবাড়ি 22 বছর বয়সী সীমা আক্তার, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, সাবা, চট্টগ্রাম, খুলনা, ফকিরহাট, নারায়ণগঞ্জ ইত্যাদি আরও অনেক জায়গায় যার লিস্টের কোনো শেষ হবে না। কিন্তু এর থেকে আরও বেশি ভয়ঙ্কর এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এই বিষাক্ত ব্যাঙের ছাতার মতো গজে ওঠায় হেলথ কেয়ার, ডায়াগনস্টিক সেন্টার, ডিজিটাল সেন্টার এবং ল্যাব সেন্টারগুলোর অধিকাংশের বেশি লাইসেন্সবিহীন। ঢাকা টাইমসের রিপোর্ট, আনলাইসেন্স হসপিটাল সিল আফটার প্রেগনেন্ট ওম্যান ডাই ইন মানিকগঞ্জ। মাজদা আক্তারকে যে ক্লিনিকে ভর্তি করা হয়েছিল সেটি ছিল লাইসেন্সবিহীন। কিশোরগঞ্জের প্রমি খানমকে যে হাসপাতালে ভর্তি করা হয় সেটিরও কোনো লাইসেন্স ছিল না। এমনই অধিকাংশের বেশি বেসরকারি হসপিটালগুলোর কোনো লাইসেন্স নেই। দ্য ডেইলি স্টার পাবলিকেশন রিপোর্টে আপনি দেখতে পাবেন দেশের অগণিত হসপিটাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে মাত্র 15,233টা প্রাইভেট হসপিটাল যার লাইসেন্স আছে এবং লাইসেন্সবিহীন প্রাইভেট হসপিটালের সংখ্যার কোনো হিসাব নেই। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে চাই, প্রত্যেকটা প্রাইভেট হসপিটাল কিন্তু কোনো না কোনো স্থানীয় পলিটিশিয়ানের কবজায় থাকে। চলুন এবার আসা যাক এই ক্লিনিকগুলো ভুলে শাস্তির বিধান কতটুকু কার্যকর হয় সেটা জেনে নেওয়া যাক। আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে ক্লিনিকগুলোতে কোনো দুর্ঘটনা ঘটার পর সেটিকে বন্ধ করে দেওয়া হয়, ব্যাপারটা মোটেও সেরকম নয়। তবে মন্তব্যে যাওয়ার আগে ভিডিওটা একবার দেখুন। ভুল চিকিৎসায় প্রসূতি মা ও গর্ভের সন্তানের মৃত্যু সহ নানা অনিয়মের অভিযানে নরসিংদীর পলাশের ঘোড়াশাল হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতাল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে হাসপাতালের মালিক ডাক্তার তানভীর কবিরকে 5,000 টাকা জরিমানা করা হয়। এবার ক্রনোলজিটা একবার বোঝার চেষ্টা করুন। দুইটা প্রাণের বিনিময়ে 5,000 টাকার জরিমানা, ব্যাপারটা অনেকটা হাস্যকর মনে হলেও তার থেকেও বেশি ভয়ঙ্কর। আমাদের সমাজে অন্যায়কারীকে শাস্তি কেন দেওয়া হয় জানেন? যাতে তার শাস্তির বিধানে অন্যরা নিজেকে শুধরে নিতে পারে। কিন্তু একবার ভাবুন, যদি সেই শাস্তিটি তাদের অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়, তবে আজকের সমাজ আয়ামে জাহিলিয়ার যুগে বদলাতে খুব বেশি সময় নেবে না। এখন হয়তো অনেকে ভাববেন এখানে অনুপ্রেরণার ব্যাপারটা কোথা থেকে আসলো। সামান্য চিন্তা করে দেখুন, ক্লিনিকে জরিমানা করা 5,000 টাকা তুলতে তাদের সর্বোচ্চ কতটা সময় লাগবে। ক্লিনিক খোলার পর মাত্র একজন পেশেন্টের কাছ থেকে অহেতুক পরীক্ষার নামে একবারই তাদের এই টাকা উসুল হয়ে যাবে। সো দে হ্যাভ নো টেনশন অ্যাবাউট দ্য মানি ইকুয়েশন। এখন হয়তো আমাদের সমাজের কিছু সোকল সোসাইটির মানুষ বলবে যে টাকার বিনিময়ে কখনো জীবনকে ফিরে পাওয়া সম্ভব না। সো আমি জরিমানার পিছনে কেন পড়ছি? তাদের শাস্তি হলে এনাফ। হ্যাঁ, আমি আপনাদের কথার সাথে একমত, কিন্তু সেই শাস্তির বিধান যদি সঠিকভাবে কার্যকর না হয়, তো যদি অপরাধের পরও ক্লিনিকের মালিক কোনো শাস্তি ভোগ না করে বাইরে রিল্যাক্সে জীবন কাটায়, তো হয়তো আপনাদের অনেকের মনে হতে পারে আমি কোনো বানোয়াট কথা বলছি। ঢাকা ট্রিবিউনের রিপোর্টার মনোজ কুমার সাহার রিপোর্টটা একবার দেখুন। ওমেন ডাইস আফটার চাইল্ড বার্থ, সিভিল সার্জন সে ক্লিনিক ওনার নট জেলড। তো কোথায় আপনার আইন, কোথায় আপনার শাসন? আর তার থেকে বড় সত্য হচ্ছে এই অর্থবিত্তবান ক্লিনিক মালিকের কাছে সাধারণ মানুষের জীবনে কোনো মূল্যই নেই। তবে শ্বাসরুদ্ধকর ঘটনার মধ্যে একটা স্বস্তির বিষয় হচ্ছে বাংলাদেশ সরকার এটাকে খুব বেশি সাপোর্ট করে না, বরং এটাকে যত সম্ভব নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ফেব্রুয়ারি 24-এর রিপোর্টে আপনি দেখতে পাবেন হেলথ ডিরেক্টর 727টি ইনলিগাল হেলথ কেয়ার অর্গানাইজেশনকে সাকসেসফুলি বন্ধ করতে সক্ষম হয়েছে। যদিও সরকার সে বিষয়ে কাজ করছে, তারপর আমার নিজের পরিবার রক্ষার দায়িত্ব আমারই। আপনি একবার ভেবে দেখুন, আপনার পরিবারে অসুস্থ কোনো ব্যক্তিকে আপনি কোথায় ভর্তি করাবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। কোনো ক্লিনিকে ভর্তি করার সময় কোনো সরকার পক্ষের লোক এসে আপনাকে বলবে না যে এই জায়গায় কোনো দুর্ঘটনা করার সম্ভাবনা আছে বা এই জায়গাটা ভালো না, আপনি বরং অন্য জায়গায় নিয়ে যান বা সরকারি কোনো জায়গায় নিয়ে যান। এটা সম্পূর্ণ আমাদের নিজেদের সচেতন হতে হবে। ব্যাপারটা অনেকটা এরকম যে রাস্তায় যদি কোনো গর্ত থাকে, একজন অন্ধ মানুষও কিন্তু সেটা জানার পরে ধীরে ধীরে পার করার চেষ্টা করে। কিন্তু আমরা যদি জেনে বুঝে সেই গর্তটাই আগে পা বাড়িয়ে দিই, এখানে কিন্তু দোষটা আমাদের সাধারণ নাগরিকেরই। আবার শুধুমাত্র সাধারণ মানুষের সচেতন নয়, বরং আইন প্রশাসনকে এই বিষয়ে সর্বোচ্চ কঠোর হতে হবে এবং এই বিষাক্ত ব্যাঙের ছাতার মতো গজে ওঠা প্রতিষ্ঠানগুলোকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। মেডিকেল স্ক্যামের প্লট 1 পর্ব আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে প্লট 2 ফেক মেডিসিন নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই।